এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আমরা প্রথম পার্টে শেষ করেছি মাইটোসিস কোথায় হয় এই পর্যন্ত। আজকে আমরা পড়ব এই যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি এখান থেকে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। এখন এটা মনে রাখার টেকনিক একটাই, সেটা হচ্ছে এই যে দেখো সাইটোপ্লাজম, সাইটোকাইনেসিস। আর এটা মনে রাখলে তো প্রথমটা এমনি মনে থাকবে। ওকে, এরপর দেখো মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে ইন্টারফেজ বলে। এখন সব কাজ করার আগে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমন কি আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের ক্লাস নিতে হলে আমাকে ফার্স্টে আমার মাইকটা ঠিক করতে হয়েছে, এরপর আমার ক্যামেরা ঠিক করতে হয়েছে, এরপর দুই পাশে দুইটা লাইট আছে, লাইটটা আমার ঠিক করতে হয়েছে। দেন তোমাদের ক্লাস নেওয়া আমি শুরু করেছি। তো প্রত্যেকটি কাজের আগে তোমার কিছু প্রস্তুতি আছে। তো সেম সেই প্রস্তুতিটাই এখানে কি ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে ইন্টারফেজ বলে। এরপর আসো আমরা ক্যারিওকাইনেসিসে আসি। বিভাজিত কোষের নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। এখন তোমাকে এখানে প্রশ্ন আসতে পারে ক মার্কে যে ইন্টারফেজ কাকে বলে, জাস্ট অ্যান্সার করে দিবা। এরপর আমরা চলে আসি ক্যারিওকাইনেসিস। বিভাজিত কোষের নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। কয়টি ধাপে? 5টি ধাপে। এখন ধাপগুলো কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আমরা এই ক্লাসে প্রোফেজ কমপ্লিট করব, প্রোমেটাফেজ কমপ্লিট করব, মেটাফেজ কমপ্লিট করব। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি প্রোফেজ। এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? তোমাকে যদি এমসিকিউ কোশ্চেন করা হয় খুব ইজিলি তোমরা অ্যান্সার করে দেবা প্রোফেজ। আচ্ছা, এখানে যেগুলো দেখবা যে চারকোনা এই টাইপের বক্সের মতো, সেগুলো হবে উদ্ভিদ কোষ। আর এই যে গোলগুলো যেগুলো, সেগুলো মনে রাখবা প্রাণী কোষ। আর 9 10-এ তুমি যদি সায়েন্স নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই চিত্রগুলো আঁকানো শিখতে হবে। তাহলে এখন থেকে যদি তুমি আঁকানো শিখে যাও, 9-এ যে তোমার আর টেনশন করতে হবে, বা 9 10-এ যে তোমার আর টেনশন করতে হবে না। এই অধ্যায়ের গয়ে বা ঘয়ে এই প্রশ্নগুলো বেশি আসে, এই চিত্র আঁকাতে বলে। তো চিত্রগুলো তোমাকে শিখতে হবে। এখন এখানে যে চিত্র দেওয়া আছে দেখো কতটা ব্লার, চিত্রটা বোঝাই যাচ্ছে না, তাই না? তো আমরা আরেক জায়গায় যাই, এখানে আমরা স্পষ্ট এই চিত্রগুলো দেখতে পারবো। তো আমরা আরেকটা পেজে যাব যেখানে আমরা চিত্রগুলোকে খুব স্পষ্ট দেখতে পাবো। আচ্ছা, এখন তো আমরা ওখানে প্রোফেজ ধাপটা দেখে আসলাম। এখন এখানে আমরা চিত্রের মাধ্যমে একটু বুঝবো। চিত্রটা একবার আমি কোনটাকে কি বলে সেটা একবার তোমাদের বলে দেই, কোন অংশটাকে কি বলে। ফার্স্টে দেখো এখানে এই যে দেখো গোল যে পর্দা দ্বারা এটা আবৃত, এই পুরোটাকে বলে হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। আর এই যে নিউক্লিয়াস যে পর্দা দ্বারা আবৃত আছে, গোল পর্দা, এটাকে বলে নিউক্লিয় পর্দা। এরপর ভিতরে দেখো গোল একটা অংশ, এটাকে বলে নিউক্লিওলাস। আর এই যে দেখো সুতার মতো যে তন্তুগুলো দেখতে পাচ্ছ সরু, এগুলোকে বলে ক্রোমাটিন। আর এই ক্রোমাটিনগুলোই তোমার এই প্রোফেজ ধাপে এসে হয়ে যায় ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম হয়ে যায়। ওকে, এখন আমরা উপরে পড়ায় চলে যাই। এখানে দেখো এটি মাইটোসিসের প্রথম পর্যায়, মানে প্রোফেজ ধাপটা আমাদের মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। তাহলে কি হয়? এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। এই যে পানি হ্রাস পেতে পেতে এক সময় যে এগুলো ক্রোমাটিডে পরিণত হয়, এক সময় যে এগুলো ক্রোমাটিডে পরিণত হয়। কি ছিল? ফার্স্টে ছিল ক্রোমাটিন,
ফার্স্টে কি ছিল, ক্রোমাটিন ছিল, তারপর প্রোফেজ ধাপে আসার পর কি হয়েছে, ক্রোমোজোম হয়েছে, এরপর ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে পেতে এগুলো কিসে পরিণত হয়েছে, ক্রোমাটিডে পরিণত হয়েছে। তাহলে এগুলোর মধ্যে তোমরা প্যাচ লাগাবা না। প্রথমটা কি ছিল, ক্রোমাটিন ছিল, এরপর কিসে পরিণত হয়েছে, ক্রোমোজোমে পরিণত হয়েছে, এরপর আবার কিসে পরিণত হয়েছে, ক্রোমাটিড, মনে রাখবা। আচ্ছা দেখো, এর ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। এই যে দেখো, মোটা এবং খাটো হতে শুরু করেছে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। এই যে দেখো, ক্রোমাটিড উৎপন্ন করেছে এখানে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। এখন আমরা আরেকটা চিত্রে দেখব তোমাদের এই ক্রোমাটিডটা। তো ক্রোমাটিডের চিত্র আমাদের এখানে আছে, এখান থেকে আচ্ছা এখন দেখো চিত্রটা দেখো, চিত্রতে কি হয়েছে। ফার্স্টে এই দেখো, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন ছিল, এই যে সুতার মতো অংশ, এগুলো হচ্ছে ক্রোমাটিন। এরপর এখান থেকে পানি বিয়োজিত হয়েছে, পানি বিয়োজিত হয়ে তৈরি করেছে কি, একটি একটি ক্রোমোজোম। এরপর ক্রোমোজোম থেকে বাহুর বিভক্তি হয়েছে, বাহুর বিভক্তি হয়ে দেখো এখানে এই যে পুরো একটা অংশ, এই যে হলুদ কালার, দেখো এই যে হলুদ কালার যে পুরো অংশ, এটাকে একটা ক্রোমাটিড বলে। আচ্ছা এই যে আবার দেখো, এই যে এখানে আরেকটা দেখো পার্পল কালার দেখতেছো, এটাকে বলে ক্রোমাটিড। তাহলে এটা কি, এটা একটা ক্রোমাটিড, পুরোটা মিলে একটা ক্রোমাটিড, এই হলুদটা পুরোটা মিলে একটা ক্রোমাটিড। আচ্ছা এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি? এখন এই যে উপরে আমি লিখে দিয়েছি দেখো, ক্রোমাটিন কি। আগে আগে আমরা পড়বো ক্রোমাটিন কি। যখন একটা কোষ অবিভাজনরত অবস্থায় থাকে তখন তার নিউক্লিয়াসে বংশগতির উপাদানগুলো সুতার মতো ছড়িয়ে থাকে। এই সুতাগুলোকে তখন ক্রোমাটিন তন্তু বলে। তাহলে এই যে এই সুতাগুলোকে কি বলে, ক্রোমাটিন তন্তু বলে। আচ্ছা এরপর দেখো ক্রোমোজোম। যখন কোষ বিভাজন শুরু হয় তখন ক্রোমাটিন তন্তুগুলো থেকে জল অর্থাৎ পানি বিয়োজন হতে থাকে এবং তন্তুগুলো সংকুচিত, খাটো, মোটা হয়ে ক্রোমোজোমের আকার ধারণ করে। এই যে দেখো, এটাকে বলে ক্রোমোজোম। এরপর কোষ বিভাজনের এরপর ক্রোমাটিড। কোষ বিভাজনের কিছু ধাপে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই প্রতিটি ভাগকে একটি ক্রোমাটিড বলে। মানে এই যে দেখো হলুদ, এই পুরো অংশটাকে, এই হলুদ অংশটাকে একটা ক্রোমাটিড বলে, সেটাই বলেছে আর কি এখানে। আচ্ছা আমরা আবার পড়ায় ফিরে যাই। তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো কোনটা ক্রোমাটিন, কোনটা ক্রোমোজোম, কোনটা ক্রোমাটিড। আচ্ছা এখন দেখো এই যে প্রাণীকোষ, প্রাণীকোষের ক্ষেত্রেও কিন্তু সেম। এখানে তোমার জাস্ট প্রাণীকোষে কি থাকে, এক্সট্রা একটা পার্ট থাকে, সেটা হচ্ছে বা এক্সট্রা একটা অঙ্গ থাকে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল থেকে কি বের হয়, এই সেন্ট্রিওল থেকে বের হয় অ্যাস্টার রশ্মি। ঠিক আছে, এখন আমরা নিচে আসি। নিচে আসলে আমরা দেখতে পারবো কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ওই যে আমরা পড়ে আসলাম, কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে, এগুলোকে ক্রোমোজোম বলে, পড়ে আসলাম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, এটাও পড়ে আসলাম। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার কি সেটাও আমরা দেখেছি। এই যে দেখো একটা বিন্দুতে যে যুক্ত আছে না ক্রোমাটিডগুলো, এটাকে বলে সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ার। আচ্ছা এরপর আমাদের দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে প্রোমেটাফেজ। এই ধাপটি স্বল্পস্থায়ী। তাহলে তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে মেটাফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলোর মধ্যে স্বল্পস্থায়ী ধাপ কোনটি? খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা, প্রোমেটাফেজ। আচ্ছা এই পর্যায়ে কি হয়, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এখন চিত্র দেখলে সেটা আমরা বুঝবো। কি বলেছে, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। এই যে দেখো এটা ছিল নিউক্লিয়ার পর্দা, গোল যে অংশটা ছিল সেটা ছিল নিউক্লিয়ার পর্দা। এখানে কি আছে, আছে হালকা হালকা, তার মানে কি এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে।
নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাসও প্রায় বিলুপ্ত হয়ে যাবে। এই যে দেখো ভিতরে যে গোল অংশ ছিল এটাকে আমরা কি বলেছিলাম, নিউক্লিওলাস, এটা কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে অর্থাৎ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই যে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, আর এই যে মাঝখানের যে অঞ্চলটা এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে উত্তর মেরু এটা, দক্ষিণ মেরু এটা, বিষুবীয় অঞ্চল এটা। তোমাকে কি বলেছে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই যে দেখো কতগুলো তন্তুর আবির্ভাব ঘটেছে না। আচ্ছা, এগুলো মাকুর আকৃতির ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। মাকুর আকৃতি মানে মাকড়সার মতো আকার ধারণ করে, মাকড়সার হাত পা যে এরকম চারদিকে ছড়িয়ে থাকে, সেম এটাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। তো এই কারণে একে কি বলা হয়, স্পিন্ডল যন্ত্র বলা হয়। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে, এটা আমি আগেই বলেছি। প্রাণীকোষে সেন্ট্রিওল দুটির চারদিকে থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে। এই যে দেখো এটা হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল থেকে কি উৎপন্ন হয়েছে, অ্যাস্টার রশ্মি উৎপন্ন হয়েছে। কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। আচ্ছা, এই যে রশ্মিগুলো আছে অ্যাস্টার রশ্মি, এগুলো তোমার কি হয়, এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে চলে আসে আস্তে আস্তে। যখন চলে আসে তখন একটা স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়, বা সরি, যখন চলে আসে তখন একটা স্পিন্ডল তন্তু তৈরি হয়। আর এভাবেই কিন্তু তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। এটা হচ্ছে তোমার প্রাণী কোষের জন্য। এরপর দেখো বলেছে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটি তন্তুকে স্পিন্ডল তন্তু বলে। তাহলে স্পিন্ডল তন্তু কাকে বলে, স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটি তন্তুকে এক একটি স্পিন্ডল তন্তু বলে। এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করি এখন, ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু কাকে বলে, তুমি কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন আমরা মেটাফেজ ধাপে আসি। এখানে মেটাফেজ ধাপে কি বলেছে, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। এই যে বিষুবীয় অঞ্চলে এসেছে দুই জায়গাতেই দেখতেছো, এগুলো ক্রোমোজোমগুলো কি হয়েছে, বিষুবীয় অঞ্চলে চলে এসেছে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। সেন্ট্রোমিয়ারের সাথে কি হয়, তন্তু দিয়ে আটকে থাকে। সেন্ট্রোমিয়ার কোনটাকে বলে, একটু জুম করি, এই যে গোল যে এখানে মাঝখানে অংশটা আছে, এই মাঝখানের অংশটাকে বলে হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমরা পড়েছি এর আগে, দেখলাম একটা চিত্রটাতে আবার নিয়ে যায় তোমাদের, এই যে সেন্ট্রোমিয়ার। তাহলে কি হয়, সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই যে তন্তু, স্পিন্ডল তন্তু, এই তন্তুটা দেখো কোথায় আটকে আছে, সেন্ট্রোমিয়ারের সাথে। এটাই আর কি বলেছে এখানে। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। এই যে দেখো খাটো এবং মোটা দেখাচ্ছে না, এটাই বলেছে। ওকে, এখানে আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করছি। তোমাদের আমি পড়িয়েছি এই ক্লাসে, আবার যদি একটু রিভিশন করি তাহলে প্রোফেজ ধাপ পড়িয়েছি, মেটাফেজ ধাপ পড়িয়েছি, মেটাফেজ ধাপ পড়িয়েছি। প্রোফেজ ধাপে কি আছে, এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং প্রথম ধাপ। এই ধাপে কি হয়, এই ধাপে হচ্ছে তোমার এই ক্রোমাটিনগুলো থাকে, ক্রোমাটিনগুলোর ভিতরে থাকা পানিগুলো বিয়োজিত হওয়ার পর ক্রোমোজোমের সৃষ্টি করে এবং এই ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কি তৈরি করে, ক্রোমাটিড তৈরি করে। এরপর দেখো প্রোমেটাফেজে কি পড়িয়েছি, প্রোমেটাফেজে আমি পড়িয়েছি এটা হচ্ছে স্বল্পস্থায়ী, সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। আর এইখানে কি হয়, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই যে তন্তুর আবির্ভাব ঘটেছে, এগুলো মাকুর আকৃতির হয়, এগুলো মাকুর আকৃতি, মাকড়সার আকৃতি, মানে মাকড়সার হাত পা যেরকম ছড়ানো থাকে এগুলো ঠিক সেরকম করে ছড়ানো থাকে এবং দ্যাটস ওয়াই এগুলোকে কি বলে, স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। এই যে এই অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষে সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মি আবির্ভাব ঘটে। এই যে দেখো তোমার এইটা হচ্ছে সেন্ট্রিওল থেকে কি বের হচ্ছে, এগুলো রশ্মি বের হচ্ছে, আর এই রশ্মিগুলোকে কি বলে, অ্যাস্টার রশ্মি বলে।
কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন হয়। এই যে দেখো, এই রশ্মিগুলো যখন কোষের দুই মেরুতে পৌঁছায়, অর্থাৎ উত্তর মেরু থেকে যখন দক্ষিণ মেরুতে পৌঁছায়, তখন এগুলো কি গঠন করে? স্পিন্ডল তন্তু গঠন করে। আর স্পিন্ডল তন্তু যখন অনেকগুলো একত্রিত হবে তখন এটাকে কি বলবে? তখন এটাকে বলবে স্পিন্ডল যন্ত্র। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র প্রত্যেকটি তন্তুকে কি বলে? স্পিন্ডল তন্তু বলে। এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। এরপর আছে কি ধাপ? এরপর আছে আমাদের মেটাফেজ ধাপ। এখানে আমরা কি পড়েছি? এখানে পড়েছি ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। এই যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে এসেছে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই যে দেখো, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের সাথে কি আছে? তন্তুগুলো আটকানো আছে। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়। এই দেখো, সবচেয়ে খাটো আর মোটা এই ধাপে হচ্ছে তোমার ক্রোমোজোমগুলো। তো আজকের পড়াটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওতে যতগুলো লাইন আমি দাগিয়ে দিয়েছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে, যেন এই অধ্যায় থেকে যেটাই আসুক তোমরা অ্যান্সার করতে পারো। আর এই চিত্রগুলো দাগানো তাড়াতাড়ি শিখে নাও, কারণ এই চিত্রগুলো কিন্তু এই অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এগুলো কোথায় পাবে? ইউটিউবে সার্চ দিয়ে দেখবে যে এই চিত্রগুলো আঁকানোর উপর অনেকগুলো ভিডিও আছে, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।